সারা রাত মেঝেতে শোয়ার কারণে অপলার সারা শরীর যেন ম্যাচ ম্যাচ করছে। সারা রাত এক ফোঁটা ঘুম চোখে আসেনি। অপলা উদাসীনভাবে উঠে বসল। বিছানায় উসামা হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। অপলা উসামার ঘুমন্ত মুখটার দিকে তাকালো। দিন দুনিয়ার কোনো খেয়াল নেই, নিজের মতো ঘুমের জগতে তলিয়ে আছে। অপলা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। চোখ বন্ধ করে উসামার বলা কালকে রাতের কথাগুলো মনে করতে লাগলো। কতটা নির্লিপ্তভাবে সে নিজের প্রেমিকার বিষয়টা আলাপ করেছিল। অপলার মন ভারাক্রান্ত হয়ে এলো। কেমন একটা বিষ-তৃষ্ণা কাজ করছে। তাদের মধ্যে সেভাবে কোনো সম্পর্ক নেই যা একজন স্বামী স্ত্রীর মধ্যে থাকা উচিত। তবুও কেন রূপার বিষয়টা তার মেনে নিতে কষ্ট হচ্ছে। অপলার কাছে রূপাকে গলার কাটা বলে মনে হলো, যা সে ফেলতেও পারছে না, আবার গিলতেও পারছে না। সকাল সকাল চা পেলাম না যে আজ। উসামার প্রশ্নে অপলা বিরূপ গলায় জবাব দিল, আপনাকে সময় মতো চা বানিয়ে দেওয়াটা আমার কর্তব্য নয়। বাইরের মানুষের কাছে আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। তাই আমার পক্ষেও এত ফর্মালিটি মেনটেন করা সম্ভব নয়। অপলা উসামার কড়া গলায় কথাগুলো বললেও ভেতরে ভেতরে তার নিজেরই বুক ফেটে যাচ্ছে। অপলাকে অবাক করে দিয়ে উসামা বলল, হ্যাঁ, তা যদিও ঠিক বলেছ। তুমি নিশ্চিতই নিজের মতো থাকতে পারো অপলা। আর আমারই আসলে তোমাকে চা বানাতে বলা উচিত হয়নি। মিথ্যে সম্পর্কে এত ফর্মালিটির প্রয়োজন নেই। অপলা অবাক হলো। উসামা এত শান্তভাবে তাদের সম্পর্কটাকে মিথ্যে বলে ফেলল। তার কি একবারও বুক কাঁপল না? নাশতার টেবিলে বসেও অপলা তেমন একটা কথা বলল না। তার মনে কোনো আনন্দ নেই। উসামার সম্পর্কটাকে বোঝা মনে করছে। তার মনে সে নিজেও কি উসামার কাছে বোঝা সম। নাশতা শেষে উসামা তার কাঙ্ক্ষিত নীল শার্টটা পরে অফিসের জন্য বের হয়ে গেল। উসামার গায়ে নীল রঙের শার্টটা দেখা মাত্রই অপলার মনে হলো কেউ যেন তার বুকে ছুঁচ ফুটালো। তার ওই সামনে তার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে দেখা করার জন্য সেজে গুজে বাইরে বের হচ্ছে। এটা অপলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। নিজেকে সে কোনোভাবেই বুঝ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মন কোনোভাবেই মানল না। দুপুরবেলা মোমোকে নিয়ে শায়লা এলো, হাতে একটা শপিং ব্যাগ। অপলা হাতের শপিং ব্যাগটা দিয়ে বলল, এই নে, টেলার তোর ব্লাউজগুলো বানিয়ে দিয়েছে, পরে দেখিস মাপ মতো হয়েছে কিনা। অপলা শপিং ব্যাগটা হাতে নিয়ে বলল। এত তাড়াতাড়ি দিয়ে দিল? শায়লা হেসে বললেন, আরে টেলার তোর ফুপার পরিচিত, তো তোর ফুপার বন্ধুর দেওয়া দোকান এটা। অপলা আর কোনো কথা বাড়ালো না, শপিং ব্যাগটার দিকে তাকিয়ে রইল। যাকে এগুলো পরে দেখানোর জন্য বানিয়েছিল সেই তো অন্য মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এসবের এখন আর কোনো মূল্য আছে? অপলা শায়লাকে এই বিষয়ে অবগত করল না, একান্তই নিজের কাছে গোপন রাখল। মম আজ অপলাকে বাটে পেয়ে একা একা নিজের মতো বকবক করে যাচ্ছে। অপলার সেই সবে কোনো মন নেই, তার মন শুধু উসামাকে নিয়ে ভাবতে ব্যস্ত। দুপুরে খেতে বসেও অপলার গলা দিয়ে খাওয়া নামল না, তার মন যে অন্যদিকে। খাওয়ার টেবিলে বসে জেসমিন অপলাকে বলল, মা, তোমার খাওয়া শেষ হলে ওসামাকে একটু ফোন করো। সকালবেলা ছেলেটা তেমন একটা খেয়ে বাড়ি থেকে বের হয়নি। জিজ্ঞেস করে দেখো দুপুরে ঠিকমতো খেয়েছে। অফিস করে শরীরে এমনিতেই কিছু থাকে না, এর মধ্যে যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করে তাহলে বল পাবে না। অপলা জেসমিনের কথা মতোই খাওয়া শেষ করে উসামাকে কল দিল। প্রথমবারে সে ধরল না। অপলা আবার কল করল। দ্বিতীয়বারে অনেকক্ষণ রিং হওয়ার পর উসামা ধরল। অপলা বলল, উসামা, আপনি দুপুরে খেয়েছেন? উসামা অবাক হওয়ার ভান করে বলল, এই প্রশ্ন তুমি আমাকে করছো? অপলা অনুরাগ শূন্য গলায় বলল, না মানে, মা জিজ্ঞেস করছিল আপনি ঠিকঠাকভাবে খেয়েছেন কিনা। সকালে তো সেভাবে কিছু খাননি। উসামা প্রতি উত্তরে বলল, হ্যাঁ, খেয়েছে। রূপা আজকে আমার জন্য বাড়ি থেকে ওর হাতের স্পেশাল দম বিরিয়ানি রান্না করে এনেছিল। এত মজা, ঘ্রাণে পেট ভরে যাওয়ার মতো জোগাড়। নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। রূপার থেকে দম বিরিয়ানির রেসিপিটা চুকে নেব, বাড়ি এসে তোমাকে বলবো, তুমি বরং শিখে নিও। আচ্ছা, এখন ডাকছে। রূপা ওকে একটা প্রজেক্টে হেল্প করার জন্য ডাকছে। উসামা কলটা কেটে দিতেই অপলা বুকের ভেতর যন্ত্রণা অনুভব করল। কেমন একটা চিনচিন ব্যথা। 7-5 ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ল সে।
অপলা আজও ঘুমের মধ্যে শরীরে একপাশে কিছুটা ভারী অনুভব করল। উঠে বসতেই অপলার ডান পাশ ঘেঁষে উসামাকে শুয়ে থাকতে দেখল। উসামাও গভীর ঘুমে। অপলা প্রচণ্ড ক্ষুব্ধ হলো। উসামার এরূপ আচরণের হেতু কি? কালকের ঘটনার পর থেকে অন্তত উসামার কাছে এরূপ আচরণ কাম্য নয়। কালকে যে পরিষ্কারভাবে বলে দিয়েছে সে রূপাকে ভালোবাসে এবং তাকেই চায়, তবে আজ এভাবে এতটা কাছাকাছি চলে এসেছে কেন? ঘুমন্ত উসামাকে গভীরভাবে পর্যবেক্ষণ সময় পেল অপলা। উসামার গলায় একটা লাল দাগ দেখতে পেল। অপলার আর কিছু বুঝতে বাকি রইল না। সে মূর্তির ন্যায় কিছু সময় থম মেরে বসে পড়ে রইল। উসামা ওই মেয়েটাকে ছুঁয়েছে। অপলার হক সে অন্য কাউকে বিলিয়ে দিয়েছে। উসামা ঘুম থেকে উঠতেই অপলার রাগে চেঁচিয়ে বলল, আপনার প্রবলেমটা কি? রাতে আপনি হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমান, সে অবধি মেনে নিয়েছি আমি। এখন কি বিকেলে ঘুমটাও আপনার জন্য বরবাদ করব? ঘুমের ঘোরে নাকি একান্তই ইচ্ছে করে করেন সেটা জানি না আমি। উসামা অবাক হয়ে বলল, আমি কি করলাম? আমি তো আমার মতো ছিলাম। অপলা রাগান্বিত স্বরে উত্তর দিল। ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে রেখেছিলেন কেন আপনি? উসামার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ঠেলে সরিয়ে দিলে পারতে। জানি তো ঘুমের মধ্যে আমার কোনো হুঁশ জ্ঞান থাকে না। অপলা প্রতি উত্তরে বলল, ঘুমের মানুষকে ঘুম থেকে আস্তে আস্তে জাগাতে হয়। হুট করে ঠেলে সরিয়ে দিলে মানুষ ভয় পেয়ে স্ট্রোক অবধি করতে পারে। মানবতার খাতিরে আপনাকে সরাইনি আমি, পরে মরে টরে গেলে তো আমায় জেল খাটতে হবে। উসামা বিরক্তি মাখা কণ্ঠে বলল, ও তাই বলো। আচ্ছা ওয়েট, তুমি ঘুমের মধ্যে আবার আমার কাছে চলে আসো না তো? মানে তোমরা মেয়ে মানুষরা তো আবার আমার মতো হট পুরুষদের দেখলে নিজেদের সামল দিতে পারো না। উসামার গলার দাগটার কথা স্মরণে আসতেই অপলার মন ঘৃণায় বিষিয়ে এলো। উসামাকে সে তড়িৎ বলল, সেকেন্ড হ্যান্ড জিনিস আমার কোনো কালই পছন্দ ছিল না, এখনো নয়। অন্যের উচ্ছিষ্ট অপলা খায় না। অপলা আজও মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে পড়েছে। উসামা তাকে একবার বিছানায় আসতে বলল না, উল্টো বলল, কালকে বাড়িতে ফিরতে আমার একটা দেরি হতে পারে, মাকে বলো টেনশন করতে না। রূপা জন্মদিন উপর হিসেবে আমার সঙ্গে ডিনার যেতে চেয়েছে, ওর কথা ফেলতে পারবো না। ডিনার করে রূপাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। অপলার গায়ে কাটার মতো বিঁধল উসামার বলা কথাগুলো। কোথাকার কোন মেয়ে তার জন্য এত টান? কই নিজের বউয়ের কথা তো একবারও মনে পড়েনি। এই অবধি অপলাকে তো সে ডিনারে নিয়ে যায়নি। অপলা এসব ভাবতে ভাবতেই সারা রাত চোখের পাতা এক করতে পারল না। অপলো, গেটটা লাগিয়ে দিও, আমি বের হচ্ছে। মাকে টেনশন করতে নিষেধ করো, আমার ফিরতে বেশ লেট হবে। উসামার কথায় অপলা তার দিকে এক পলক তাকালো। একেবারে ফর্মাল গেট আপে সেজে গুজে রেডি হয়েছে সে। অপলা পর মুহূর্তে চোখ সরিয়ে নিল। তার স্বামী পরনারীর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এটা ভাবতেই অপলার সর্বাঙ্গের রক্তকণিকা সমূহ টকবগিয়ে ফুটতে লাগলো। উসামা এসব সম্পর্কে অবগত নয়। সে তার মতো রেডি হয়ে বেরিয়ে গেল। অপলা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গত 2 রাত না ঘুমিয়ে চোখ কটরে ঢুকে গেছে। মৃদু মৃদু কালিও পড়েছে। হৃদয়ের মাঝে যে ঝড় বয়ে যাচ্ছে তা অপলা কোনোভাবেই সামাল দিতে পারছে না। উসামার অবহেলা তার দ্বারা মেনে নেওয়া অসম্ভব। অপলার চক্ষু ঝাপসা হয়ে গেল। কেমন অদৃশ্য একটা বেদনা, কাউকে বোঝানো যাচ্ছে না, মুখে বলেও প্রকাশ করা যাচ্ছে না। অপলা চোখ বন্ধ করে একবার অদেখা রূপার মুখটা কল্পনা করার চেষ্টা করল। কেমন দেখতে মেয়েটা, অনেক সুন্দর। গায়ের রং কি দুধে আলতা, চোখগুলো কি হরিণের মতো টানা টানা, ঠোঁটগুলো কি হাওয়াই মিঠাইয়ের মতো গোলাপি। অপলা কল্পনায় দেখল এক অতি রূপসী নারী হাসতে হাসতে উসামার কাঁধে মাথা রেখেছে। উসামা হাত দ্বারা সেই নারীটির গাল ছুঁয়ে দিচ্ছে। অপলা চমকে উঠল। তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় কম্পন সৃষ্টি হচ্ছে। না, সে আর কিছু ভাবতে পারছে না। তার শরীর কাঁপছে। অপলা খেতে বসে বারবার জেসমিনের নিকট হতে চোখের পানি আড়াল করতে চাইল। খাবার গলা দিয়ে নামল না। আধা পেট খেয়েই টেবিল হতে উঠে গেল সে। দৌড়ে গিয়ে উসামাকে কল দিল। উসামার যেই কথাগুলো অপলার কাছে বিষের সমতুল্য মনে হতো, আজ সেই কথাগুলো মন দিয়ে প্রাণ দিয়ে শুনতে ইচ্ছে হলো। উসামা ফোন ধরল না। অপলা কলের পর কল দিয়েই গেল। উসামার কোনো উত্তরই নেই। অপলার মনে হলো পৃথিবীতে সে বড্ড একা। তার কথা শোনার মতো আজ কেউ নেই। অপলা ক্লান্তিতে চোখ বন্ধ করল। কেমন একটা কল্পনার জগতে ডুবে গেল সে। বাস্তবতার ঠিক অনেকটা বাইরে সেই জগৎ। কল্পনার আবছা দৃষ্টিতে দেখল অতি সুন্দরী এক রমণী
ফাইল দেওয়ার বাহানায় উসামার হাতে হাত ছুঁয়ে দিচ্ছে। উসামা হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। অপলা বিছানা থেকে উঠে বসল। একই ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে। না, এমনটা তো হওয়ার কথা ছিল না। এমনটা কেন হবে? উসামা তার সঙ্গে এমনটা করতে পারে না। 1 মিনিটের জন্য হলেও সে তো অপলার কাছাকাছি এসেছিল। আচ্ছা, ঘুমের ঘোরে উসামা তাকে রূপা ভেবে জড়িয়ে ধরেছিল কি? কাছেও এসেছিল রূপাকে ভেবেই। অপলা আয়নার কাছ থেকে আবার এগিয়ে গেল, গিয়ে নিজেকে ভালো করে দেখল। ছুঁড়ে ফেলে দেওয়ার মতো সে নয়। সমাজে একটি নারীর মধ্যে যেসব শারীরিক বৈশিষ্ট্য বা সৌন্দর্য থাকা বাঞ্ছনীয়, সে সব কিছুই তার মধ্যে আছে। তবুও উসামার তার প্রতি এতটা অনীহা কেন? অপলা আলমারি থেকে শায়লার দেওয়া ব্লাউজগুলো বের করলো। সবচেয়ে সুন্দর শাড়িটা বের করে পরল। চুলগুলো ছেড়ে দিয়ে 2 চোখ ভরে কাজল দিল, চোখে লিপস্টিক লাগালো। তাকে দেখতে মন্দ লাগছে না। আচ্ছা, রূপা কি দেখতে তার চেয়েও সুন্দর? চোখ ধাঁধানো পরীদের মতো সুন্দর? অপলা মিনিট খানেক আয়নার দিকে তাকিয়ে থাকলো। আকস্মিক চিৎকার করে কান্নায় মেঝেতে লুটিয়ে পড়ল। অপলার কান্নার স্বর এতটাই তীব্র থেকে তীব্রতর হলো যে জেসমিন দৌড়ে এলেন। মেঝেতে অপলাকে এত বিধ্বস্ত অবস্থায় দেখে হতভম্ব হলেন। দৌড়ে এসে অপলাকে জড়িয়ে ধরলেন। বারবার জিজ্ঞেস করতে লাগলেন তার কি হয়েছে। অপলা কোনো জবাব দিল না। সে যেন বলার ভাষা হারিয়ে ফেলেছে। জেসমিন অপলার মাথায় হাত বুলিয়ে দিতেই অপলা জেসমিনকে জড়িয়ে ধরে ফের কাঁদতে লাগলো। কান্নামাখা গলায় বলল, মা, আমাকে আপনার ছেলে চায় না, তার আমাকে পছন্দ না। সেই সম্পর্কটাকে মিথ্যে বলে মনে করে। আমাদের সম্পর্কটা তার কাছে বোঝা মনে হয়। আমাকে সে সম্পর্কটা থেকে মুক্ত করে দিয়েছে মা। আমি কি করব বলুন না মা। আমি জানি না, আমার মাথায় কিছুই আসছে না। 2টো রাত যাবৎ ঘুমোতে পারছি না আমি। আপনার ছেলের কথাগুলো মনে পড়লে বুকের ভেতরটা ঝাড়খাড় হয়ে যায়। আমি কি দোষ করেছি মা? আপনার ছেলের রূপা নামের একটা মেয়ের সঙ্গে পরকীয়া আছে। মেয়েটা ওনার অফিসের কলিগ। কমলার সঙ্গে উনি বিয়েও ভেঙেছিলেন ওই মেয়েটার জন্য। এসবের মাঝে আমি দোটানায় আছি। আমার কিছুই ভালো লাগছে না। আয়নার সামনে দাঁড়াতে গেলে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমার সংসারটা মনে হয় ভেঙে যাচ্ছে মা। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, কিছুই করতে পারছি না আমি। অপলা ফের কান্নায় ভেঙে পড়ল। জেসমিন স্তব্ধ হয়ে বসে রইলেন। উসামা শেষ অবধি এতটা নিচে নেমে গেল। জেসমিন সব কিছুর জন্য মনে মনে নিজেকে দায়ী ভাবতে শুরু করলেন। ওভাবে জোর করে ছেলেটাকে বিয়ে দেওয়াটা তার মোটেও উচিত হয়নি। জেসমিন অপলার পাশ থেকে উঠে গিয়ে জায়নামাজ বিছিয়ে বসলেন। এই মুহূর্তে আল্লাহকে ডাকা ছাড়া তার কোনো কিছু মাথায় আসছে না। ওসামা আজ এখনো এলো না যে? জেসমিন প্রশ্নে অপলা কাঁপা কাঁপা গলায় বলল, আজকে উনি ওই মেয়েটাকে নিয়ে ডিনারে যাবেন বলেছেন, তাই আসতে দেরি হবে বলেছেন। গতকাল মেয়েটার জন্মদিন ছিল। অপলা আর কিছু বলার পূর্বেই জেসমিন অপলাকে থামিয়ে দিলেন। এসব শুনতেও তার গা গুলিয়ে আসছে। উসামা এই মেয়েটাকে নিয়ে এভাবে খেলল। আজ তার একটা বিহিত সে করবেই। 2 নৌকায় পা দিয়ে চলার চেয়ে পানিতে ডুবে মরা ভালো। রাত 10টার দিকে উসামা বাড়ি ফিরল। গেট খুলে দিলেন জেসমিন। উসামা ঘরে ঢোকা মাত্রই গালে কষিয়ে চড় মেরে বসলেন। ঘটনাটা এতই দ্রুত ঘটে গেল যে উসামা কি করবে বুঝে উঠতে পারল না। গালে হাত দিয়ে জেসমিনের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। জেসমিন চিৎকার করে উসামাকে বললেন, এই চরটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল। তোমার মতো ছেলে জন্ম দেওয়া আমার পাপ হয়েছে। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে তোমার মতো সন্তানকে আমি পেটে নিয়েছি। ছি ছি ছি, শেষ অবধি এতটা অধঃপতন ঘটলো তোমার। চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়েই অপলা দৌড়ে এলো। কেঁদে কেটে তার চোখ মুখ ফুলে গেছে। চোখগুলো এখনও কেমন ছলছল করছে। উসামা কাঁপা কাঁপা গলায় বলল, আমি কি করেছি? মাত্র তো অফিস থেকে এলাম, তোর হয়েছে কি? আমার গায়ে হাত উঠালে কেন? জেসমিন ক্রোধমাখা কণ্ঠে বললেন, এত কিছুর পরও তুমি আমার কাছে কৈফিয়ত চাইছ? আর কি বললে তুমি অফিস থেকে এসেছো? তোমার অফিস ছুটি হয় কখন সেটা কি আমি জানি না? কোথাকার কোন নষ্টা মেয়ে মানুষের সঙ্গে ছিলে সেটা বলো। উসামা অপলার দিকে একবার তাকালো। বিষয়টা তার কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেল। উসামা জেসমিনের নিকট এগিয়ে এসে বলল, মা ওয়েট, আমাকে এবার সব কিছু বলতে দাও, তারপর। জেসমিন উসামাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বললেন, তোমার কাছে আমি কোনো এক্সপ্লেনেশন চাইনি। অপলার কাছে আমি সব শুনেছি।
তুমি বিষয়টা আমাকে তোমার বিয়ের আগে জানাতে পারোনি, এটা তোমার ব্যর্থতা। তুমি একবার বললে রূপাকেই আমি তোমার জন্য চেয়ে নিয়ে আসতাম। খামোকা একটা নিষ্পাপ মেয়ের জীবন তো আর এভাবে নষ্ট হতো না। তোমার ব্যর্থতা, তোমার ভুলগুলোকে তুমি অপলার জীবনও টেনে এনেছো। অন্তত বিয়ের পর তোমার নিজেকে শুদ্ধ করা উচিত ছিল। অতীতের সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ ছিল, কিন্তু তুমি সেটা করোনি। বিয়ের পরও একটা অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রেখেছো। এটাকে কি বলে জানো? পরকীয়া। ছি ছি ছি। জেসমিন থেমে গেলেন। উসামাও কিছু সময়ের জন্য চুপ করে রইল। এরপর নিজেই বলল, আমার অফিসে রূপা বলতে আমার কোনো কলিগ নেই। উসামার মাথা নিচু। জেসমিন প্রতি উত্তরে বললেন, তো অপলাকে আমাকে মিথ্যে বলেছে? নিজের দোষ স্বীকার করো ওসামা। উসামা নিচু স্বরে বলল, হ্যাঁ, সব মিথ্যা। রূপা একটি কাল্পনিক চরিত্র। বাস্তবে এই নামে আমার জীবনে কেউ নেই। আমি সব মজা করে বানিয়ে বলেছি। আমি শুধু অপলার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। অপলা আকাশ থেকে মাটিতে এসে পড়ল। কাঁদো কাঁদো গলায় বলল, মা, উনি মিথ্যে কথা বলছেন, এসব এড়িয়ে যেতে চাইছেন উনি। জেসমিন অপলার দিকে তাকালেন। উসামাকে প্রশ্ন করলেন, এত রাত হলো কেন? কোথায় ছিলে তুমি? তাহলে সত্যি করে বলো। উসামা ফোনে নিজের নিউ প্রজেক্টের একটা ছবি তুলে ধরে বলল, আজ নতুন একটা প্রজেক্ট নিয়ে অফিস শেষে মিটিং হয়েছে। স্যার সবাইকে নতুন প্রজেক্টের কাজ বুঝিয়ে দিয়েছেন। জেসমিন উসামার দিকে তাকালেন। উসামার ঠোঁটে মুচকি হাসির রেখা। আসল ঘটনা তিনি সহজেই বুঝে গেলেন। ছেলেকে শান্ত গলায় বললেন, এসব নিয়ে কি মজা করার বিষয় ওসামা? তোর মধ্যে কি কোনো কাণ্ডজ্ঞান আসেনি এখনো? বিয়ে অতি সেন্সিটিভ একটা ইস্যু। ভবিষ্যতে এসব নিয়ে কখনো মজা করবে না। অপলা এত সহজভাবে সবকিছু মেনে নিতে পারল না। তড়িৎ ছুটে গিয়ে উসামার আলমারি থেকে নীল রঙের শার্টটা নিয়ে এসে জেসমিনের সামনে তুলে ধরে বলল, মা, আপনি একদম ওনার কথা বিশ্বাস করবেন না। দেখুন, ওই মেয়েটা এই শার্টটা আপনার ছেলেকে গিফট করেছে। আপনার ছেলে নিজে আমায় বলেছে। জেসমিন অপলার হাতে নীল রঙের শার্টটা দেখে সহজেই চিনতে পারলেন। এবার সবকিছু তার নিকট টলটলে পানির মতো পরিষ্কার হয়ে গেল। অপলার দিকে তাকিয়ে তিনি বললেন, এই শার্টটা আমি গতবার ঈদে নিজে গিয়ে ওসামার জন্য কিনে এনেছিলাম। অপলা অভিমানী দৃষ্টিতে উসামার দিকে তাকিয়ে রইল। দ্রুত চোখ মুছতে মুছতে ঘরে চলে গেল। উসামা অপলার অবস্থা দেখে জেসমিনকে বলল, মা, তুমি কি একটু বুঝিয়ে বলো না? জেসমিন না শোনার ভান করে বললেন, নিজের বউকে নিজে সামাল দাও। যখন এত কাণ্ড ঘটালে তখন মনে ছিল না? উসামা অসহায় দৃষ্টিতে জেসমিনের দিকে তাকিয়ে রইল। বিছানার এক কোণে বসে অপলা যখন নিজের অশ্রু ঝরাতে ব্যস্ত, সেই মুহূর্তেই উসামার আগমন ঘটল। উসামা সিনেমাটিক ভঙ্গিতে বলল, এভাবে খেতো না ময়নার মা। তোমাকে কাঁদতে দেখলে আমার বুক কেমন চিনচিনে ব্যথা হয়। অপলা দুহাত দিয়ে নিজের চোখ মুছল। এমন ভান করল যেন সে উসামা নামক কোনো ব্যক্তির উপস্থিতি টের পায়নি। উসামা পুনরায় বলল, স্বামীর প্রতি বিন্দু পরিমাণে ভরসা নেই। হাজব্যান্ড বলে গণ্য করো না। আমার ভালো লাগা খারাপ লাগা চোখে পড়ো না তোমার। আবার আমার পরনারীর সঙ্গে দেখলে সহ্য করতে পারো না। আমি কোন দিকে চাই বলো তো? উসামার কোনো কথা অপলার কানে ঢুকল না। সে এক পলক উসামার দিকে তাকালো। বিছানা থেকে তেড়ে উঠে এসে উসামার কলার চেপে ধরল। উসামা অপলার এমন হঠাৎ আগমনে চমকিত হলো। অপলা সেই মুহূর্তে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেলল। উসামার অষ্টযুগল ছুঁয়ে আকস্মিক চুম্বনে লিপ্ত হলো। উসামার শার্টের কলার আরও শক্তভাবে টেনে ধরল। অপলার এরূপ নেশালো ভঙ্গিতে উসামা সাড়া না দিয়ে পারল না। আনমনেই তার হাত দুটো অপলার কোমর ছুঁয়ে ফেলল। অপলা উসামার বুকে জোরে ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। উসামা দ্রুত উঠে বসে অপলার হাত ধরে তাকে বুকে টেনে নিল। থুতনিতে আলতো করে চুমু খেল। অপলা বিড়ালের মতো উসামার বুকে চুপটি করে রইল। একটু একটু করে তাদের মান অভিমানের পাহাড় ধসল। উসামা অপলার ঘাড়ে মুখ ডোবালো। অপলা নিজেকে আর বাধা দিল না। সবটুকু উজাড় করে দিল স্বামীর কাছে। উসামা নিজের দেনা পাওনার হিসাব চুকিয়ে নিল। ভালোবাসার অদ্ভুত উন্মাদনায় মেতে উঠল দুজনা। পুরো পৃথিবীর বাহ্যিক সকল কিছু থেকে বিচ্ছন্ন দুটো মানুষ একে অপরের মাঝে বিলীন হয়ে গেল। মাঝরাতে দমকা বাতাস বয়ে মুষলধারে বৃষ্টি হয়েছে। হালকা ঠান্ডাও পড়েছে। অপলা উসামার বিপরীত দিকে ঘুরে কাঁথার নিচে জুবুথুবু হয়ে ঘুমোচ্ছে। উসামা আকস্মিক অপলার ঘাড়ের নিচে পিঠ বরাবর প্রগাঢ় চুমু খেল। উসামার চাপ দাড়িগুলোর খোঁচা খেয়ে অপলা নড়ে চড়ে উঠল। উসামা আলতোভাবে অপলাকে জড়িয়ে ধরল। অপলার নিদ্রা ভঙ্গ হলো। পাশ ফিরে অপলা অতি অপ্রসন্ন ভঙ্গিতে
উসামার দিকে তাকালে ঘুমো ঘুমো গলায় বলল, সারা রাত আমাকে জ্বালিয়ে মেরেছেন, এখন যদি একটু বিরক্ত করেন তো ল্যাং মেরে বিছানা থেকে ফেলে দেবো। উসামা কোনো প্রত্যুত্তর না দিলেও সে বসে থাকার মতো লোক নয়। ফোনটা বের করে অপলাকে শুনিয়ে শুনিয়ে বলল, স্যার সরি, আমি আজকে অফিসে আসতে পারবো না। সারা রাত বউয়ের সঙ্গে রোমান্স করে আমি অনেক ক্লান্ত। আই নিড টু রেস্ট। অপলা শোয়া থেকে উঠে বসে দ্রুত উসামার মুখ চেপে ধরল। উসামা ফোনটা হাত থেকে ফেলে দিতেই অপলা বলল, আপনার মধ্যে কি নিম্নতম লজ্জাবোধটুকু নেই? লজ্জা শরমের মাথাকেই বসে আছেন? এসব প্রাইভেট বিষয়ে বসকে কেউ বলে? ছি। উসামা গলায় মৃদু কপটতা রেখে বলল, এত লাজ লজ্জা মেরে চললে আমার আর আব্বা ডাক শোনা হবে না। আর নিজেকে খুব সুশীলা নারী মনে হয় নাকি তোমার? কালকে রাতেও এভাবে আমার মতো অবলা পুরুষের উপর ঝাঁপিয়ে পড়তে তোমার বিবেকে পারলো না? এইভাবে যেন পুরুষের সুযোগ নিতে তুমি কিভাবে পারলে অপলা? আমি এখন সমাজের কাছে কিভাবে নিজের মুখ দেখাবো? আমাদের ছেলেদেরকে কিছু হলে তোমরা মেয়েরা বলো কাপুরুষ। তুমি নিজে কামবিলের মতো একটা কাজ কিভাবে করতে পারলে? এভাবে আমার বস্ত্র হরণ করলে? তোমার ঘরে বাপ নেই অপলা? তোমার উপর আমি শ্লীলতাহানির কেস করবো। অপলা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানার সাইডের ছোট্ট টেবিলে রাখা কাচের ফুলের টপটা নিয়ে উসামার গলার দিকে ইশারা করে বলল, এসব ভণ্ডামি করবি না একদম। ভণ্ডর ঘরে ভণ্ড, কালকে রাতে 70 উপর আমি পাই টু পাই নেব। উসামা অপলার এরূপ আচরণ সহ্য করতে পারল না। খালি গায়ে নিজের অর্ধনগ্ন দেহটাকে অপলার সামনে তুলে ধরে বলল, আমি ভণ্ড হলে তুমি কি? নিচে যেন কত ভদ্র। তোমার দেখলে মনে হয় ভাজা মাঝখানে উল্টে খেতে জানো না। ভেতরে ভেতরে যে কাটা শুদ্ধ মাছ পেটের ভেতরে চালন করে বসে আছো। এই দেখো, কাল রাতে জঙ্গলে বেরোলের মতো আমাকে খামচে কামড়ে আমার কি হাল করেছ, আবার আমাকে বলো ভণ্ড? অপলা ফের তেরে গিয়ে বলল, সকাল সকাল হাঁসের বাচ্চার মতো প্যা 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 করবেন না তো। বেশি কথা বললে চালা কাঠ দিয়ে মেরে অজ্ঞান করে ফেলবো। উসামা চুপ করে গেল। তার বউ রেগে গেলে বাঘিনী হয়ে যায়, তাই চুপ করে বসে রইল। মহারানী কাল রাতের ক্ষোভ এখনও কাটেনি। নাশতার টেবিলে বসে জেসমিন আর চোখে কয়েকবার উসামাকে দেখলেন, শেষমেশ বলেই ফেললেন, ওসামা, বাবা তোর গলায় ঘাড়ে এত দাগ কিসের? পুরো লাল হয়ে ছড়িয়ে আছে। অপলা বিষম খেল। উসামা আমতা আমতা করে বলল, হয়েছে, মশা কামড় দিয়েছে। রাতে বৃষ্টি হচ্ছিল না, জানলা দরজা খুলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। পশ্চাৎ মশা এসে কামড়ে লাল করে ফেলেছে। জেসমিনের মন মানল না। উসামার কথায় সে পুরোপুরি বিশ্বাস করতে পারল না। কেমন খুঁটিয়ে নাটিয়ে উসামাকে দেখল। তবে পরক্ষণেই উসামা অপলার ইশারা, ইঙ্গিত, ভাবভঙ্গি, প্রকাশের ধরন দেখেই সবটা বুঝে গেলেন। মনে মনে খানিকটা সময় হেসে নিলেন। অপলার শাড়ির আঁচল কোমরে গুজে উসামার নিকট এসে বিদ্বিষ্ট কণ্ঠে বলল, অফিসে যাচ্ছেন না কেন? উসামা প্রতি বাক্যে বলল, তুমি আমার পুরো শরীরের দাঁত দিয়ে ঢোর দিয়ে যে নকশা এঁকেছ, সেটা নিয়ে বাইরে গেলে আমাকে বুড়িংয়ের শিকার হতে হবে। সো আজ নো অফিস। অপলা উসামার দিকে আঙ্গুল তাক করে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। যা জিজ্ঞেস করেছি তাই বলুন। উসামা ভনিতা ছেড়ে বলল, প্রজেক্টের কাজে কাল অনেক খাটুনি গেছে, বস আজ আমাদের ছুটি দিয়েছে। অপলা চোখ পিটপিট করে উসামাকে দেখল, ফের রান্নাঘরে চলে গেলেন। উসামা বাড়িতে আছে শুনে জেসমিন উসামার পছন্দের খাবার বিরিয়ানি রাত্রের বললেন। অপলা রান্নার কাজে মনোযোগ দিল। জেসমিন সব কেটে বেছে দিয়ে অপলাকে বাকি কাজ সারতে বললেন। অপলা চুলায় হাঁড়ি বসাতেই উসামা এসে তার ঘাড়ে মুখ ডোবালো। অপলা কেঁপে উঠল তাতে। এই ছেলেটা আবারও বেহায়াপনা শুরু করেছে। অপলা উসামার হাত দিয়ে সরিয়ে দিল। উসামার বিষয়টা বড্ড গায়ে লাগলো। উসামা আরও শক্ত করে জাপটে ধরল অপলাকে। কাল রাতের ঘটনা অপলার মাথায় চাড়া দিয়ে উঠতেই অপলা উসামার দিকে গরম খুন্তি তাক করে বলল, একদম গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে দিব। আপনার বদমাইশি হাড়ে হাড়ে ছুটিয়ে ছাড়বো আমি। উসামা দুহাত উঁচু করে স্যারেন্ডার করে বলল, হাজব্যান্ডকে কেউ ছেঁকা দেয় বলো? আদর ভালোবাসে দিলে তো পারো। কাছে এসে বউ, এমন ঠান্ডা আবহাওয়ায় আমার আবার একটু বেশি প্রেম প্রেম পায়। অপলা এবার খুন্তি হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ডয়ার থেকে সবজি কাটার বটি বের করলো। স্বহস্তে তা উসামার দিকে তুলে ধরে বলল, আপনি যাবেন নাকি বটি দিয়ে কুপিয়ে দেব? উসামা অপলার এই রাগি রাগি চেহারা দেখে দূরে সরে গেল। রান্নাঘরের দরজার সামনে গিয়ে বলল, একখান চুম্মা দে পরান লাগাইলি, দুইখান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মা দে আমায়,
हाई होलो टेम्परेचर चढ़ गया प्यार का बुखार ओरे चढ़ गया प्यार का बुखार। অপলা তড়িৎ কানে আঙ্গুল দিল। একে তো বেসুরে গলা, অপরদিকে অতি বৃত্তি কিচ্ছুরি গান। তবুও উসামা থামল না, গান গেয়েই গেল। অপলা শেষ অবধি টিকতে না পেরে বটি তুলে উসামাকে ধাওয়া দিল। বাড়িতে একজন মুরব্বী মানুষ আছেন, তবুও কী সব অশ্লীল অঙ্গভঙ্গি করে গান গাওয়া। অপলা এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখল, ভাগ্যিস জেসমিন এদিকে নাই, না হলে ছেলের এসব কাণ্ড দেখে ভিমড়ি খেত। একবার সে উসামা বাটে ফাঁক, তারপর তার পেয়ার কা বুখার একেবারে ছুটিয়ে দেবে। রান্না শেষ হতেই অপলা টেবিলে তা পরিবেশন করল। উসামা গাল মুখ ভর্তি করে গোগ্রাসে গিলতে লাগলো। তবে ভাবখানা এমন যেন খাবার এতই জঘন্য যে মুখে নেওয়া যাচ্ছে না। জেসমিন অবশ্য বেশ তারিফ করলেন। খেতে খেতে অপলাকে বললেন, ওসামা হয়েছে তোমার শ্বশুরের মতো। উনি বিরিয়ানি খেতে খুব ভালোবাসতেন। আজ বেঁচে থাকলে হয়তো আমাদের সঙ্গে উনিও একই টেবিলে বসে খেতেন। অপলার বড্ড মন খারাপ হলো। জেসমিনের চোখ কেমন ছলছল করে উঠল। অপলা বুঝল উসামার বাবা আর মার ভেতরে ভালোবাসার কত তীব্রতা ছিল। খাবার শেষ করে ওঠার পর অপলার ইচ্ছে হলো শরীরটা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে। আবহাওয়াটা বেশ ঠান্ডা আজ, একটু ঘুমিয়ে নিলে খারাপ হবে না। এমনিতেও কাল রাতে উসামার যন্ত্রণায় এক ফোঁটাও ঘুমোতে পারেনি সে। অপলারও কথা ভাবতে গেলেও লজ্জা পায়। কেমন কেমন যেন একটা অনুভূতি। কাল রাতের কথা ভাবতে গেলেই পেটের ভেতর একটা সুরসুরি হয়। উসামাকে আঁচলে বেঁধে রাখতে হবে। একবার সে রূপা নামে চরিত্র তুলে ধরেছে, এরপর যদি আসলেও ওই রূপার মতো কাউকে জুটিয়ে নেয় তবে সর্বনাশ। ঘরে গিয়ে বসতেই উসামা অপলার কোমরে হাত গুজে দিল। আরেক হাত দিয়ে টান দিয়ে অপলাকে নিজের বুকের ওপর এনে ফেলল। অপলা কিছু বলতে গিয়েও বলতে পারল না। উসামার দৃষ্টি তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। অপলা যেন ঘরে চলে গেল, কিন্তু পর মুহূর্তেই রূপার প্রসঙ্গ মনে হতেই এক ধাক্কা দিয়ে উসামাকে সরিয়ে দিল। উসামা জোর করে অপলার হাত দুটো বিছানার ওপর চেপে ধরল, তার নাকের সঙ্গে নাক মিশিয়ে দিয়ে বলল, এখন এত রাগ? অপলা কোনো জবাব দিল না। উসামার বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। উসামা অপলার কানে কানে ফিসফিস করে বলল, অনেক রাগ হয়েছে বুঝি? অপলা নির্দ্বিধায় উত্তর দিল, না, আপনার জন্য রূপাই যথেষ্ট। আমি কি করলাম না করলাম সেটা আপনার না ভাবলেও চলবে। আপনি খুব খারাপ একটা লোক, সংসার করা যায় না আপনার সঙ্গে। আমার পোড়া কপাল যে ঘাটের মরা আপনি আমার জিন্দিগিতেই এসে জুটেছেন। জীবনে আর কোনোদিন এইসব নিয়ে মজার চিন্তাও করেছেন তো একদম ওয়াশরুমের স্যান্ডেল খুলে আপনাকে পেটাবো। উসামা হাই তুলতে তুলতে বলল, একদিকে ভালোই হয়েছে জানো, আমার অবশ্যই লাভই হয়েছে। মিথ্যা গল্পর ফাঁদে একটু আদর আল্লাহ তো পেলাম, তাতে চেলাঘাটের বাড়ি খাই বা ওয়াশরুমের স্যান্ডেলের বাড়ি খাই কিংবা বটির কোপ খাই, এই নিয়ে আমার কোনো আফসোস নেই। উসামা কথা শেষ করেই অপলার ঘাড়ে আলতো করে কামড় দিল। অপলা ঘাড়ে হাত দিয়ে উঠে বসে বলল, উফ, কি করলেন এটা? এখন আবার আমাকে 14টা ইঞ্জেকশন লাগাতে হবে? দূর। উসামা অবাক হয়ে বলল। মানে? অপলা নির্বিঘ্নে বলল, কুকুরে কামড়ালে 14টা ইঞ্জেকশন লাগাতে হয়, সেটা কি জানেন না? উসামা অপলার কথার মানে ধরতে পেরে কটমট করতে করতে তার দিকে তাকালো। অপলা সেদিকে কোনো পাত্তাই দিল না। মৃদু রোদের আলো অপলার মুখে এসে পড়তেই অপলা ঘুম থেকে উঠে বসল। পাশে তার উসামা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। অপলা ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে গেল। জেসমিন এসে নাস্তার টেবিলে বসলেন। খুব ধীর স্বরে বললেন, ওসামা ওঠেনি, ওকে ডাক দাও, ওর আবার অফিস আছে তো। আর তোমরা নাস্তা করে নিও, আমি দুধ রুটি খেয়েছি, আমি আর কিছু খাবো না। অপলা টেবিলে খাবার রেখে উসামাকে ডাকতে ঘরের ভেতর গেল। বেশ কয়েকবার উসামার নাম ধরে ডাকলো। উসামার কোনো সাড়া নেই। অপলা বিছানার পাশের টেবিলটা থেকে পানির গ্লাসটা নিয়ে উসামার মুখে পানি ছিটিয়ে দিল। উসামা প্রচণ্ড চমকে ঘুম থেকে উঠে বসল। অপলার দিকে তাকিয়ে তাকে বলল, সকাল সকাল সব কি শুরু করলে আপেল? কয়েকটা আদর্শ দিয়ে বরকে ঘুম থেকে ডেকে তুলবে? অত্যাচারী নারী। অপলা জানলার পর্দা সরিয়ে দিতে দিতে বলল, আরে মানুষের শখেরও বলিহারি, পানি ছিটিয়েছি সেটা আপনার কপাল। মুখে বালিশ চাপা দিয়ে ঘুম থেকে তোলা উচিত ছিল আমার। উসামা ওয়াশরুমে যেতেই অপলা বিছানা গুছিয়ে নিল। এই ছেলে সারা রাত বিছানায় গড়াগড়ি খায়। বিছানার এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোনো ব্যাপারই নয় তার কাছে। কখনো হাত উঠিয়ে দেয় শরীরে,
কখনো আবার পা। মাঝে মধ্যে তো অপলার ইচ্ছে হয় ঠেলে উসামাকে বিছানা থেকে ফেলে দিতে। উসামা এর মাঝেই হঠাৎ অপলার নাম ধরে ডেকে উঠল। অপলা তার ডাকে সাড়া দিতেই উসামা ওয়াশরুমের ভেতর থেকে বলল। আপেল ও আপেল। অপলা ওয়াশরুমের সামনে এসে বলল। কি হয়েছে? এত রাজহাঁসের মতো প্যাক প্যাক করছেন কেন? উসামা ওয়াশরুমের দরজা খুলে মুখটা বের করে বলল। একটা টাওয়াল দিয়ে যাও, আমি ভুলে গিয়েছি টাওয়ালের কথা। অপলা কোমরে হাত দিয়ে বলল। আগে বলুন, এইসব অদ্ভুত নামে আমায় ডাকবেন না, তারপর টাওয়াল পাবেন, এর আগে নয়। উসামা মুখটা অসহায়ের মতো করে বলল। আচ্ছা যাও, তুমি যা বলবে তাই হবে, এখন আমার টাওয়াল দাও। অপলা দ্রুত আলমারি থেকে একটা টাওয়াল বের করে উসামার দিতে ওয়াশরুমের সামনে গেল। ওয়াশরুমের সামনে গিয়ে উসামার হাতে টাওয়াল তুলে দিতেই উসামা শক্ত করে অপলার হাত ধরে ফেলল। অপলা উসামার মতলব বুঝতে পেরে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করল, তবে সফল হলো না। উসামা তাকে টেনে ওয়াশরুমের ভেতরে নিয়ে দরজা আটকে দিল। ভেতরে ঝর্ণা অন থাকায় অপলা পুরোপুরি ভিজে গেছে। উসামা দরজার হাতল আটকে দাঁড়িয়ে রইল। অপলা রুষ্ট স্বরে বলল। এটা কি করলেন আপনি? উসামা নিজের মুখে পানির ঝাপটা দিয়ে বলল। কি করলাম? অপলা উসামার দিকে এগিয়ে গিয়ে বলল। ওয়াশরুমে টেনে আনলেন কেন? দেখুন পুরো ভিজে গিয়েছি, ইচ্ছে করছে আপনার গলাটা টিপে দিতে আমার। নির্লজ্জ হায়া বলতে কিছু আছে আপনার? উসামা কোনো জবাব দিল না। হাত বাড়িয়ে অপলার কোমর পেঁচিয়ে ধরে কাছে টেনে নিল তাকে। অপলা বেশ মোচড়ামুচড়ি করল, কিন্তু বাঁধন থেকে বের হতে পারল না। উসামা তাকে আরও কাছে টেনে বলল। মরা ভালুকের মতো তো মোচড়াচ্ছ কেন? অপলা রাগান্বিত গলায় বলল। ছাড়ুন বলছি, হাতে কামড় দিয়ে জখম করে দেবো একদম, হাত সরান। উসামা অপলার কথা কানেই তুলল না। অপলার গলায় ঘাড়ে চুমু খেয়ে বলল। ওরকম যখন এখন আমি প্রতিদিনই হই, ও আমার শরীর আছে কুকুরের মতো এত কামড়ে কামড়ে কোথায় শিখেছো অপলা? কখনো তো বলতে শুনলাম না। আমার কাছে এসো, চুমু খাবো, ম্যানারলেস লেডি। অপলার মাথা ভো ভো করে উঠল, চিৎকার করে বলল। মুখে লাগাম নেই আপনার? বাড়িতে মা আছেন, আমার সামনে থেকে সরুন, বের হতে দিন আমায়। অপলা উসামাকে সরিয়ে বের হতে নিতেই উসামা পেছন থেকে অপলার শাড়ির আঁচল টেনে ধরল। আঁচল টেনে অপলাকে নিজের কাছে টেনে আনলো। অপলার নাক, ঠোঁট, গাল, গলা বেয়ে পানি পড়ছে। উসামা আকস্মিক অপলার গালে চুমু খেল। উসামার চাপদাড়ি দ্বারা অপলার গালে খোঁচা লাগলো। অপলা গাল সরিয়ে নিতেই উসামা তার গলার মাঝে মুখ গুজল। অপলা হাত দিয়ে উসামার বুকে ধাক্কা দিতেই উসামা সরে গেল। অপলা সুযোগের সদ্ব্যবহার করে দরজা খুলে বের হয়ে যায়। ভেজা শাড়িটা বদলে নেওয়ার জন্য আলমারি থেকে একটা শাড়ি বের করে। শরীর থেকে শাড়ির আঁচলটা খসাতেই উসামা ওয়াশরুম থেকে বের হয়ে অপলার দিকে তাকিয়ে বলল। ওয়াও, কি চমৎকার দৃশ্য। অপলা চমকে পেছন ফিরে তাকাতেই দেখলো উসামা তার দিকে হা করে তাকিয়ে আছে। অপলা মেঝে থেকে শাড়ির আঁচলটা তুলে জলদি নিজের শরীরে জড়িয়ে নিল। এরপর দ্রুত গতিতে নিজের অপর শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। পেছন থেকে শুধু উসামার হাসির শব্দই শুনতে পেল। বেহায়া ছেলেটা নিশ্চয়ই দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে। অভদ্র। আজকে ওসামা অফিস থেকে ফিরলে তৈরি হয়ে থেকো, কমলার বিয়ের অনুষ্ঠান আছে আজ রাতে। জেসমিনের কথা শুনে অপলা কেমন অস্বস্তি বোধ করল। জেসমিন সেদিকে তেমন নজর দিলেন না। অপলাও জেসমিনের কথা ফেলতে পারল না। উসামা অফিস থেকে ফিরতেই অপলা আলমারি থেকে নতুন একটা হালকা গোলাপি রঙের শাড়ি বের করলো। এই শাড়িটা সে বিয়েতে উপহার পেয়েছে। সুন্দর করে শাড়িটা পরে তৈরি হয়ে নিল সে। ড্রেসিং টেবিলে রাখা একটা হালকা গোলাপি কালারের লিপস্টিক খুঁজতে লাগলো। অনেকক্ষণ খুঁজেও সেটা পেল না। উসামা কৌতূহলের বশে বলেই ফেলল। কি করছো সুন্দরী, টসটসে আপেল? অপলা মাথায় চিরুনি করতে করতে বলল। একটা নতুন হালকা গোলাপি রঙের লিপস্টিক রেখেছিলাম ড্রেসিং টেবিলের উপর, কোথাও পাচ্ছি না ওটা। আমি তো ঠিক জায়গায় রেখেছিলাম, কোথায় যে গেল? উসামা বিছানা থেকে নেমে আলমারি খুলল। নিচের তাকের একটা শার্টের পকেট থেকে অপলার কাঙ্ক্ষিত লিপস্টিকটা বের করে তার দিকে এগিয়ে দিল। অপলা বিস্মিত হলো, লিপস্টিকটা হাতে নিয়ে বলল। আমার জিনিস আপনার কাছে কি করছে? আমি কিন্তু মোটেও এটা আপনার আলমারিতে রাখিনি, আমার দোষ একদম দিবেন না। উসামা হাই তুলতে তুলতে বলল। সপ্তাহখানেক আগে আমার গলার তুমি কোনো দাগ দেখোনি, হালকা লাল লাল দাগ। অপলা উসামার কথার মানে বুঝতে পেরে তার দিকে চোখ বড় বড় করে তাকালো। আড়ষ্ট কণ্ঠে বলল।
আপনি আমার লিপস্টিক দিয়ে এসব অপকর্ম চালিয়েছেন? ছি 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 ছি, পুরুষ মানুষ হয়ে বউর লিপস্টিক মাখতে বিন্দুমাত্র আত্মসম্মান বাঁধলো না? উসামা অপলার দিকে এগিয়ে এসে বলল। সেসব বাদ দাও, লিপস্টিক মেখে অন্তত আমার লাভ তো হয়েছে। তোমার মতো আনরোমান্টিক তেরা রসকসীন কাঠখোট্টা মেয়েকে তো সোজা করতে পেরেছে, এটা আমার জন্য অনেক। যাই হোক, তোমার লিপস্টিক একদমই কাছের না। অনেকটুকু মেখেছিলাম, গলায় কেমন একটা ম্যারমারে গোলাপি রং। লাভ বাইট হবে লাল রঙের। গোলাপি হলে কি সেটা লাভ বাইট হয় বলো? পরে গলায় চিমটি কেটে লাল রং এনেছে। যা ব্যথা হয়েছিল পরে। অপলা নির্দ্বিধায় বলল। বেশ হয়েছে, এত কষ্ট করার কি দরকার ছিল? আমাকে বলতেন, আমি কালার মেশিন দিয়ে একটু ডলা দিয়ে দিতাম। লাল না খয়েরি কালারের কালার বাইট হতো তখন। উসামা খানিক বাদে রেডি হতে হতে অপলাকে বলল। আমার না হওয়া বউয়ের বিয়ে আছে। অপলা, তুমি সতীনের ঘর করতে পারবে? তোমার তো নাকি বড্ড একা একা লাগে। তোমার জন্য কমলাকে নিয়ে আসে, তুই সতীন একসঙ্গে গল্প করলে ভালো লাগবে। অপলা উসামার কথার প্রতিউত্তরে বলল। এরকম কিছু হলে রান্নাঘরে বটিটা আর রান্নাঘরে নয়, বরং আপনার গলায় থাকবে। ডবল মার্ডারের দায়ে জেলে যেতে আমার কোনো প্রবলেম নেই। উসামা অপলার দিকে তাকিয়ে ঢোক গেল। বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষে উসামা অপলাকে কমলার দিকে ইঙ্গিত করে বলল। হ্যাঁ, আমার না হওয়া বউ, এই রণমণ্ডলের জন্য তোমাকে রিজেক্ট করে আমি সত্যি মর্মাহত কমলা। অপলা উসামাকে হেংচি কাটল। উসামা আঙ্গুল দিয়ে কমলার বরের দিকে ইঙ্গিত করে বলল। এই যে, এটা কমলার হাজব্যান্ড। কমলার সঙ্গে ওর প্রেম ছিল, হঠাৎ বাড়ি থেকে অন্য একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করে দিয়েছিল। কমলা শুনে তো সেই কান্নাকাটি। আমাকে ফোন করে বলতে আমি সেই কাজে করে ওই মেয়ের সঙ্গে কমলার হাজব্যান্ডের বিয়ে ভেঙেছে। ফোন করে মেয়েটার নামে ধুম ধারাক্কা বদনাম করেছে। বলেছে মেয়ে পাগল, মেয়ের মাথায় সমস্যা। বছরে 6 মাস ভালো থাকলে 6 মাস আবার পাগল থাকে। শুনে কমলার শাশুড়ির সঙ্গে সঙ্গে সে বিয়ে ভেঙে দিয়েছে। উসামার মুখে এসব কথা শুনে অপলা কৌতূহলী হয়ে কমলার বরের বেশে থাকা পুরুষটির দিকে তাকাতেই চমকে উঠল। এ কি, রোদ্রুর এখানে কি করছে? অপলা হতভাগের মতো তাকিয়ে রইল। সাইডে রোদ্রুরের মা আর বাবাকে দেখে অপলার আর কিছু বুঝতে বাকি রইল না। অপলা নিজেকে আড়াল করে ফেলল। সে চায় না এসবের মাঝে আর ধরা দিতে। তাকে হঠাৎ বাইরে বের হতে দেখে পিছু পিছু উসামাও চলে এলো। অপলা নিজে থেকে উসামাকে বলল। কমলার বিয়েটা কি আসলেও হয়ে গেছে? উসামা বেশ বিরক্ত হয়ে বলল। বিয়ে খেতে এসে বিয়ে হয়ে গেছে কিনা জিজ্ঞেস করছো? বিয়ে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। অপলা বড় করে দীর্ঘশ্বাস ফেলল। উসামা এই দীর্ঘশ্বাসের মানে বুঝল না। ফেল করে অপলার দিকে তাকিয়ে রইল শুধু। অপলা বেশ চিন্তায় পড়ে গেল। তার মানে রোদ্রুর ছেলেটার সঙ্গে তার যখন বিয়ে ঠিক হয়েছিল, রোদ্রুর তখন কমলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু রোদ্রুর তো তাকে একবারের জন্যও এই কথা বলেনি। উল্টো বিয়ের পর হানিমুনে কোথায় যাবে এসব নিয়ে গভীর ভাবনায় মগ্ন ছিল। রোদ্রুর ছেলেটা যে আদতে একজন খারাপ চরিত্রের মানুষ, অপলা তা টের পেল। সে কমলাকে এক প্রকার ধোঁকা দিয়েছে। উসামা যদি ওই বিয়েটা সেই মুহূর্তে না ভাঙত, তবে রোদ্রুরের সঙ্গে অপলার বিয়েটা হয়েই যেত। তৃতীয় ব্যক্তি হিসেবে কষ্ট পেত শুধু কমলা। কমলা আসলেই একজন উদার প্রকৃতির মানুষ। এত কিছুর পরেও সে রোদ্রুরকে বেছে নিয়েছে। কমলার ভালোবাসা রোদ্রুর আসলেই ডিজার্ভ করে না। অপলার খুব ইচ্ছে হলো সবাইকে সবটা চিৎকার করে বলতে, বিশেষ করে কমলাকে। তবে অপলা সেটা পারল না। বিয়েটা হয়ে গেছে যেহেতু, এখন আর এসব বলে কোনো লাভ নেই। আর কমলা যেহেতু রোদ্রুরকে একটা সুযোগ দিয়েছে, তবে অপলার আর কি বলার থাকতে পারে? আচ্ছা, কমলা কি জানে রোদ্রুরের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সেটা অপলাই ছিল? রোদ্রুর যে তাকে আংটি পরিয়েছিল, বিয়ের পরবর্তী জীবনের অঙ্গীকার ব্যক্ত করেছিল, হয়তো জানে আবার হয়তো জানে না। অপলার কাছে এর কোনো উত্তর নেই। বাড়ি ফেরার সময় পুরো রাস্তা কেমন অপলা নির্জীব হয়ে রইল। বারবার শুধু রোদ্রুরের বিষয়টা মাথায় ঘুরছে। বাড়ি ফিরতেই উসামা অতি আফসোসের স্বরে বলতে লাগলো। আমার জীবনে সব আশা ভরসা শেষ। ভেবেছিলাম কমলাকে দ্বিতীয় বউ করে ঘরে তুলব, তুমি হাত পা টিপে দেবে আর কমলা আমার মাথা টিপে দেবে। আহা, কি শান্তির জীবন! কিন্তু তার হলে কোথায়? আজ কমলাও পরের ঘরে চলে গেল। একই সর্বনাশ হলো আমার। অপলা গম্ভীর কণ্ঠে উসামাকে বলল। রোদ্দুরের আগের বিয়েটা কিভাবে ভেঙেছিল? উসামা একগাল হেসে বলল।
উফ, এই কথার বলো না। আমার জীবনের একটা স্মরণীয় স্মৃতি এটা। একদিন ছুটির দিন সকালে সে একটা কড়া ঘুম দিয়েছে। পরপর কয়েকবার ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙল। ফোন তুলতেই দেখি কমলা কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে আছে। জিজ্ঞেস করা হয়ে বলল, রোদ্দুরের বিয়ে ঠিক হয়ে গেছে। আমার ওর কান্না দেখে এত মায়া লেগেছিল, কি আর বলবো। পরে মাথায় একটা দুষ্ট বুদ্ধি ঘুরপাক খেল। কমলার কাছ থেকে রোদ্দুরের মায়ের নাম্বারটা আদায় করলাম। সে নাম্বারে কল দিয়ে অতি সিরিয়াস ভঙ্গিতে বললাম যে রোদ্দুরের সঙ্গে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে সে মেয়েটাই পাগল। টানা 2 বছর ভাবনা ছিল, তবুও পাগলামি কাটেনি। বছরে 6 মাস ভালো থাকে তো 6 মাস পাগল থাকে। যাকে তাকে কামড়ে দেয়, চুল এলোমেলো করে বসে থাকে। 3-4 মাস পর পর গোসল করে, তা ধরে বেঁধে গোসল করাতে হয়। রাতে হুটহাট দরজা খুলে বাইরে চলেছে। গেস হোয়াট, কি হয়েছে? আমার অ্যাক্টিং এতটাই টপনচ ছিল যে রোদ্দুরের মা পরদিন ওই বিয়েটা ভেঙে দিয়েছেন। অপলার মাথার রগে ভো ভো করে উঠল। মনে হলো সর্বাঙ্গে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে। বিছানার কিনারা থেকে নারকেলের শলার ঝাড়ুটা নিয়ে খ্যাপা মহিষের মতো ছুটে গেল উসামার কাছে। ঝাড়ুটা উসামার সামনে তুলে ধরে বলল, এই কি বললি? আমি ভণ্ডর বাচ্চা ভণ্ড? হ্যাঁ, আবার বল কি বললি আমার নামে? আমি পাগল? আমি 6 মাস ভালো থাকি তো 6 মাস পাগল থাকি? আর কি কি বলি যেন? আমি পাবনায় ছিলাম, চুল এলোমেলো করে বসে থাকি আমি? 3-4 মাস পর পর তুই নিজে এসে আমায় গোসল করিয়ে দিয়ে যাস বুঝি? একটা লম্পট মরকট তুই। উসামা ঘটনার পরিপ্রেক্ষিতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল শুধু। তার মাথায় কিছু ঢুকছে না। হলোটা কি হঠাৎ? টসটসে আপেল বউ এত রেগে গেল কেন? অপলার রাগে ফোঁস করতে করতে বলল, আমার জীবনটা তামা তামা হয়ে গেছে পুরো। সব গন্ডগোলের মূল হোতা তুই ওসামা। জীবনের শান্তির গোষ্ঠী তুষ্টি করে দিয়েছিস পুরো। আমিই বা কেমন গাধার গাধা যে আমার বিয়ে ভেঙে দিয়েছে। আমি নাচতে নাচতে তাকেই বিয়ে করলাম। মনটা চাচ্ছে ইঁদুরে বিষ খেয়ে মরে যেতে। উসামার আর কিছু বুঝতে বাকি রইল না। পানির মতো পরিষ্কার হয়ে গেল সবকিছু। নিজের কর্মকাণ্ডের কথা ভেবে উসামা নিজেই চমকে গেল। মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। কি হলো এটা কি তার সঙ্গে? সে না জেনে না বুঝে যার বিয়ে ভেঙেছিল সেটা প্রকৃত পক্ষে ছিল তার নিজেরই বউ। এত বড় ইনসিডেন্স ঘটে গেল তার সঙ্গে। উসামা নিজেও বিশ্বাস করতে পারছে না। বারবার অপলাকে ঘুরে ঘুরে চোখ বড় বড় করে দেখছে। বিয়ে ভাঙ্গার পর অপলাকে সে টিপ্পনি কেটেছিল, সেই কথা ভাবতেই উসামা লজ্জা পেল। সে নিজেই তো বিয়েটা নিজ হাতে ভেঙেছিল। অপলা কয়েকবার বড় বড় করে নিঃশ্বাস নিল। মাথাটা আগের চেয়ে বেশ ঠান্ডা হয়ে গেছে তার। উসামার দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, বিয়ে ভাঙার পর আমাকে সেই খোঁচা দিয়েছিলেন, বিয়েটা ভেঙেছিলেন আপনি নিজে। নিজের বউয়ের সম্পর্কে এইসব বলতে একবারও বিবেকে বাঁধল না আপনার? কি করে সব কথা আপনি বললেন? উসামা উঠে বসে অপলার সন্নিকটে এলো। অপলার গাল ছুঁয়ে বলল, আমি কি করে জানবো যেটা আমার বউ? আমি যদি এসব জানতাম আরো কিছু বিষয় অ্যাড করে আরো বাড়িয়ে বলতাম। অপলা মৃদুভাবে উসামার বুকে ধাক্কা দিল। উসামা ফের বলল, আর পাপনার দাঁড়ান ধরে বলি হারি, কোনো আক্কেল জ্ঞান নেই। এইভাবে রাতে ওকে দরজা করে রাখে। ওদের অনিয়মের কারণে তোমার মতো বদ্ধ উন্মত মেয়েগুলো পাপনা থেকে পালিয়ে আসে। আমি তো এই কারণে ভাবি তোমার মতো পাগল মেয়ে স্বাভাবিক লোকের হয়ে কি করছে। দেখিয়ে বোঝা যাচ্ছে পাপনার বাসিন্দা তুমি। তা বললাম, কিভাবে পাপনা থেকে পালালে গো? দেল টপকে ছিল বুঝছে, নাকি ছাদ থেকে লাফিয়েছিলে? না মানে পাগলদের দ্বারা তো সবই সম্ভব। অপলার রাগে কিরমির করতে করতে বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আমি মোটেও পাগল নই। সবচেয়ে বড় কথা, এক পাগল কোনোদিনই আরেক পাগলের সঙ্গে থাকতে পারে না। আমি শিওর আপনি ছোটবেলায় বিছানা থেকে পড়ে টরে গিয়েছিলেন, সে কারণেই আপনার আজ এই অবস্থা। মাথায় স্ক্রু ঢিলা, আবার কয়েকটা তারও ছেঁড়া। যত সব তার কাটা তার ছেঁড়া আমার কপালে এসেই জুটেছে। একেই বলে কপাল। উসামা কেমন এলোমেলো দৃষ্টিতে অপলার দিকে তাকালো। এই মেয়েটা নাকি তার বউ, স্বামীকে এতটুকু পরিমাণ সম্মান করে না। আবার অন্য মেয়ের কথা স্বামীর মুখে শুনলে পাগল হয়ে যায়। দস্যি মেয়ে। উসামা শান্ত গলায় বলল, তাই তার ছেঁড়া তার কাটা ছেলেটাকে যখন আরেকটা মেয়ের সঙ্গে প্রেমে মজেছিল তখন তো তালবানা করেছিলেন কেন? পরে কি আর বাহানা দিয়ে ছেড়ে চলে গেলেই তো পারতে। তোমার কাছে তো উপযুক্ত প্রমাণ ছিল, কেটে কেটে বুক ভাসালে কেন? অপলা আমতা আমতা করে বলল, আমি মোটেও কেঁদে বুক ভাসাইনি। এসব আজগুবি কথা কোথায় পান আপনি? উসামা মুচকি হেসে বলল, ওমা তাই? আমাকে যে কথায় কথায় ভণ্ড বলো, সবচেয়ে বড় ভণ্ড কে জানো? তুমি। বরকে ভালোবাসো, মিস করো, কিন্তু মুখে বলো না।
আবার বরের মুখে অন্য মেয়ের কথা শুনে তোমার শরীর চলে যায়, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলো, ভণ্ড মেয়ে। অপলা উসামার দিকে আর চোখে তাকালো, প্রসঙ্গ এড়াতে বলল, আমার ঘাট হয়েছে আপনাকে বিয়ে করা। আগে জানলে রোদ্দুরে পায়ে ধরে বসে থাকতাম, জোর করে ধরে বেঁধে বিয়ে করতাম আমি। উসামা অপলার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তাই নাকি? তখন মনে পড়ছে বুঝি তোমার না হওয়া বড় রোদ্দুরকে? অপলা উসামার চোখের দিকে তাকালো, প্রতি উত্তরে বলল, মনে পড়ছে কিংবা মিস করছি কিনা তা জানি না, তবে রোদ্দুরকে বিয়ে করলে ভালোই হতো। অন্তত আপনার মতো আত পাগল এসে কপালে জুটতো না। উসামা অপলার কথা শুনে অট্টহাসি হাসল, অপলার দিকে জল জলে দৃষ্টিতে তাকালো, অতঃপর শান্ত স্বরে গাইল মান্না দে এর সেই বিখ্যাত গান। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো তুমি আমায় পাগল বলে, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য। অপলা অপ্রস্তুত দৃষ্টিতে উসামার দিকে তাকালো। এই ছেলেটার মাথা আসলেই গেছে। কী সব অদ্ভুত কার্যকলাপ যে করে বসে আজকাল। কলিং বেলের আওয়াজে পেতেই উসামা গেটটা খুলে দিল। অপলাও ড্রয়িং রুম থেকে উকি দিল। একটা মেয়েকে ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অপলা তার দিকে এগিয়ে গেল। অপলা তাকে চেনে না। মেয়েটা উসামার হাতে ট্রেটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া আমি রান্না করছি খিচুড়ি আর মাংস ভুনো। আজ প্রথমবার রান্না করেছি, খেয়ে বলবেন কেমন হয়েছে। উসামা ট্রে হাতে নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। মেয়েটা কেমন নাজুক নাজুক ভঙ্গিতে উসামার দিকে তাকালো। অপলা সবটা লক্ষ্য করলো। মেয়েটাকে তার কাছে মোটেও সুবিধাজনক বলে মনে হচ্ছে না। মেয়েটা চলে যেতেই উসামা দরজা বন্ধ করে খাবারের ট্রেটা টেবিলের ওপর রাখলো। অপলা কোমরে আঁচল গুজে উসামাকে বলল। কে ছিল ওটা? উসামা কাষ্ট হাসি হেসে বলল, আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, নতুন উঠেছে, লক্ষ্য করোনি তুমি? অপলা বাঁকা দৃষ্টিতে উসামার দিকে তাকালো, পুনরায় বলল, তা প্রতিবেশীদের খবর ভালোই রাখেন দেখছি। দরজা খুলে হেসে হেসে কথা বলেন। আপনার জন্য প্রতিবেশী বাড়ি এসে খাবার দিয়ে যায়। বাহ, কি সৌভাগ্য আপনার। আজ তো বাড়িতে এসে খাবার দিয়ে গেল, কাল হয়তো আপনাকে বাড়িতেই ডেকে নেবে। আপনি যা হ্যাংলা, নাচতে নাচতে হয়তো চলেও যেতে পারেন। উসামা মৃদু হেসে বলল, সেটা তো অবশ্যই, প্রতিবেশী ডাকলে তো যেতেই হবে, আর প্রতিবেশী যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নেই। অপলা কঠোর দৃষ্টিতে উসামার দিকে তাকালো, কড়া গলায় বলল, বেশি ড্যাং ড্যাং করার দুঃসাহস করবেন না, মেরে ঠ্যাং হাতে ধরিয়ে দেব। প্রতিবেশীর বাড়ি যাওয়ার জন্য আর পা খুঁজে পাবেন না, ল্যাংড়া হয়ে বিছানায় পড়ে থাকবেন। উসামা অপলাকে রাগানোর জন্য এক চামচ খিচুড়ি মুখে পুরে বলল, উফ কি স্বাদ, এত মজার খাবার আমি কতদিন পরে খেলাম। বাড়িতে এক পেত্তের হাতে আজকে সব খাবার দাবার খেয়ে মুখটা পুরো মিয়ে গেছে। ছি, ওইসব মানুষ খায়, দেয় পরে এখন কত কিছু না খেতে হচ্ছে। অপলা কেমন হিংসাত্মক দৃষ্টিতে খাবারের ট্রেটাকে দেখল। তার ইচ্ছে হলো খাবার সহ ট্রেটাকে ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু খাদ্য অপচয় মহা অপরাধ ভেবে সে থেমে গেল। ঘরে গিয়ে বিছানায় ঠেস দিয়ে শুয়ে পড়ল। এই মর্কটটাকে কাল শায়েস্তা করবে সে। উসামার আজ অফ ডে। বেশ দেরি করে ঘুম থেকে উঠল সে। দুপুরবেলা গোসল শেষে বেশ ফুরফুরে ভঙ্গিতে খাবারের টেবিলে বসলো এসে। বেশ আয়েসি ভঙ্গিতে অপলাকে বলল, কি রান্না করেছে আজকে? অপলা হাসি মুখে উত্তর দিল, আপনার পছন্দের খাবার, দাঁড়ান বেড়ে দিচ্ছি আপনাকে। উসামা নিজের প্লেটটা অপলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওয়াও, টস্টার শাপেল, তুমি তো ভালো মেয়ে। কি রান্না করেছ? বিরিয়ানি? অপলা উসামার পাতে খাবার তুলে দিয়ে বলল, না, আপনাকে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য আপনার সুন্দরী প্রতিবেশী আছে। আমি কি তার মধ্যে এত ভালো রাঁধতে পারি বলুন? আপনি আজ আপনার জন্য স্পেশালভাবে মূলার তরকারি রেঁধেছি আমি। উসামা মূলার তরকারির কথা শুনেই নাক সিটকাতে শুরু করলো। অতি বিব্রত স্বরে বলল, আর কিছু নেই? আমি মূলা একদমই পছন্দ করি না, আমার কেমন যেন গা গলিয়ে আসে। অপলা প্রতি উত্তরে বলল, হ্যাঁ আছে তো, আপনার আরেকটা পছন্দের খাবার করলা ভাজি। আয়েশ করে খান, রাতে না হয় প্রতিবেশী বাড়িতে গিয়ে বিরিয়ানি খাবেন। উসামা মুখ গোমরা করে বসে রইল। এ কেমন নারী, স্বামীর প্রতি কোনো দয়া মায়া নেই। প্রতিবেশীর দেওয়া খাবার খেয়েছিল বলে উসামা আফতাব চৌধুরীর সঙ্গে ইহা কিরূপ আচরণ।